মেঘালয়ে মধুচন্দ্রিমা করতে গিয়ে নিখোঁজ হওয়া ইন্দোরের দম্পতির ঘটনাটি সম্প্রতি এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী তারা সদ্য বিবাহিতা ছিলেন। গত 11 মে 2025 তারিখে সোনাম রঘুবংশীর সাথে রাজা রঘুবংশীর বিয়ে হয়েছিল এবং বিয়ের পরেই রাজা এবং তার স্ত্রী সোনাম মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে যান। 20 মে 2025 তারিখে তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন। তারা গুয়াহাটি হয়ে কামাখ্যা মন্দিরে যাবেন বলেই পরিবার জানতো, কিন্তু পরে জানা যায় যে তারা সোজা শিলংয়ে চলে যান। তবে গত 23 মে রাজা রঘুবংশী, যার বয়স বলা হচ্ছে 28, এবং তার স্ত্রী সোনাম রঘুবংশী, যার বয়স বলা হচ্ছে 24, তারা কিন্তু নিখোঁজ হয়ে যান। অর্থাৎ 23 তারিখের পর থেকে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ কোনো খোঁজ খবর তাদের পাওয়া যাচ্ছিল না। প্রথমে এটিকে নিখোঁজ পর্যটকের ঘটনা হিসাবেই দেখা হচ্ছিল, তবে প্রায় এক সপ্তাহ পর গত 2রা জুন চেরাপুঞ্জি এলাকায় কিন্তু ওই সডং যে জলপ্রপাত রয়েছে তার কাছে এক গভীর খাত থেকে রাজা রঘুবংশীর পচা গলার দেহ উদ্ধার হয় এবং ময়নাতদন্তের রিপোর্টে তার মাথায় ধারালো অস্ত্রের 2টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেই জানানো হচ্ছে। রাজার দেহ উদ্ধারের পর থেকেই সোনম নিখোঁজ ছিলেন। অবশেষে গত 9 জুন অর্থাৎ সোমবার ভোরে উত্তরপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় সোনমের সন্ধান মেলে এবং পুলিশের চাপেই হোক বা স্বেচ্ছায় তিনি সেখানে আত্মসমর্পণ করেছিলেন। ধাবার মালিক পুলিশকে সেই সময় খবর দেন বলেও জানা গেছে এবং সোনম তার পরিবারকে সেই সময় ফোন করেছিলেন বলে জানা গেছে এবং কান্না করছিলেন পরিবারের কাছে এমনটাও, এবং ভাইয়া মুঝে বাঁচাও এরকমটাও কিছু শোনা যাচ্ছে তিনি বলেছিলেন। এখানে হত্যার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল? মেঘালয় পুলিশ বিভিন্ন তদন্তের পর নিশ্চিত করেছে যে সোনাম রঘুবংশী তার স্বামী রাজাকে হত্যার পরিকল্পনা করেছিলেন এবং এর জন্যই ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে সোনাম তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহা, যার বয়স 21, অর্থাৎ সোনামের থেকে প্রায় 3 বছর ছোট, তার সাথে তার সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের কারণেই এই হত্যা। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোনাম রঘুবংশীর প্রধান, রাজার স্ত্রী এবং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে তাকে চিহ্নিত করা হয়েছে। আর রাজ কুশওয়াহা সোনামের কথিত প্রেমিক এবং ঘটনার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর রাজ নিজে মেঘালয়ে ছিলেন না, সে অন্যান্য যুক্তদেরকে আর কি কন্ট্রোল করছিলেন, তাকে এমন করে হ্যান্ডেলার হিসেবে কাজ করছিল। বিশাল সিং চৌহান, যার বয়স 22, ইন্দোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ রাজপুত 19 বছর বয়সী, উত্তরপ্রদেশের ললিতপুর থেকে গ্রেপ্তার হয়েছে এবং আনন্দ সিং কুর্মি 23 বছর, মধ্যপ্রদেশের সাগর জেলা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এদেরকে বলা হচ্ছে এরা সুপারি কিলার, তাদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে কাজ করানো হয়েছে। আবার কোথাও বলা হচ্ছে এদের মধ্যে 2 জন এই সোনামের ভাইয়ের অফিসে কাজ করতেন। তো যাই হোক, পরবর্তী তদন্তে আরো সামনে আসবে। তো খুনের পদ্ধতি কি ছিল? পুলিশ জানিয়েছে খুনিরা 23 মে হত্যাকাণ্ডটি সম্পন্ন করে এবং সেই দিনই রাজ্য ছেড়ে চলে যায়, অর্থাৎ মেঘালয় ছেড়ে চলে আসে। হত্যাকাণ্ডের জন্য একটি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা গুয়াহাটি থেকে কেনা হয়েছিল। প্রথম দিকে নিখোঁজ মামলা হিসেবে তদন্ত শুরু হলেও রাজার দেহ উদ্ধারের পর এটি একটি হত্যা মামলায় পরিণত হয়। মেঘালয় পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করেন। মাত্র 7 দিনের মধ্যে তারা অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয়। তবে সোনমের পরিবারের দাবি যে সোনমের বাবা যিনি রয়েছেন দেবী সিং, তার মেয়ের বিরুদ্ধে আনা খুনের অভিযোগগুলো যে রয়েছে তার সমস্তটাই অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে তার মেয়ে নির্দোষ এবং মেঘালয় পুলিশ মিথ্যা গল্প তৈরি করছে। তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন এবং প্রয়োজনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথাও বলেছেন। তিনি আরো দাবি করেছেন যে সোনমকে অপহরণ করা হয়েছিল এবং তার উপর লুটের চেষ্টা করা হয়েছিল। রাজার মা উমা রঘুবংশী প্রথম থেকে এই ঘটনাকে পরিকল্পিত খুন বলেছিলেন এবং তার অভিযোগের তীর ছিল কিন্তু তার পুত্রবধূ সোনমের দিকে। রাজার মার দাবি যে হানিমুনে যে টিকিট, অর্থাৎ এই যে মেঘালয়ে যাবে সেই টিকিট সোনম তাদেরকে না জানিয়েই কেটেছিল, জোর করে ছেলেকে সেখানে নিয়ে গিয়েছিল। প্রায় 10 লক্ষ টাকার গয়নাও সাথে করে নিয়ে গিয়েছিল তার দাবি। এছাড়াও আরেকটি সূত্র উঠে আসছে যে পর্যটন গাইড কি বলছেন। পর্যটন গাইড একজন ছিলেন যিনি একজন পর্যটন গাইড পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান 23 মে নিখোঁজ হওয়ার দিন রাজা রঘুবংশী এবং সোনমের সাথে আরো 3 জন পুরুষকে দেখা গিয়েছিল, যারা হিন্দিতে কথা বলছিল এবং এই হিন্দি কথা তারা বুঝতে না পাওয়ার কারণে সে গাইড চলে যায় সেখান থেকে। এই গাইড প্রথমে আর কি তাদেরকে অ্যাপ্রোচ করেছিল যে তাদেরকে গাইড লাগবে কিনা, কিন্তু তারা বলেছিল, সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশী বলছিল যে তাদের গাইডের প্রয়োজন নয়, সে কারণে তিনি সেখান থেকে চলে যায়। আর এই সূত্রটি তদন্তকে একটি নতুন দিকে নিয়ে যায় এবং পুলিশ সন্দেহ করে যে এটি নিখোঁজ হওয়ার ঘটনা নয়। তো এই ঘটনাটি 3টি রাজ্য অর্থাৎ মেঘালয়, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ পর্যন্ত গিয়ে ঠেকেছে। বিস্তৃত একটি পরিকল্পিত অপরাধ বলেই পুলিশ মনে করছে এই ঘটনাটি। তদন্ত এখনো চলছে এবং আরো জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। অর্থাৎ মূলত তো বলাই হচ্ছে 4 জন জড়িত ছিল, কেননা সোনম রঘুবংশী অর্থাৎ রাজার যে ওয়াইফ যাকে হত্যা করা হয়েছে
সে জড়িত ছিল, এবং আরো যে 3জন অর্থাৎ রাজা রঘুবংশীর ওয়াইফের যে প্রেমিক ছিলেন তিনি ছিলেন, আরো 3জন ছিলেন, অর্থাৎ 4জন, তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, এটা যে নতুন ঘটনা এমনটা নয়, এর পূর্বেও ঘটেছে। আমরা দেখেছি মার্চেন্ট নেভি, তার স্ত্রীরও কিন্তু এই পরকীয়তার কারণে তাকে মারা যেতে হয়েছে, তাকে মারা হয়েছিল তার স্ত্রী এবং সেই তার প্রেমিকের দ্বারা। ঠিক আছে, তো সেখানে কিন্তু তাকে মৃত্যুর পরে কেটে প্লাস্টিক ড্রামে ভরে রাখা হয়েছিল। এর পূর্বে দেখা গেছে অতুল সুভাষের কেস, সেখানে মারা হয়নি কিন্তু মৃত্যুর জন্য প্ররোচিত করা হয়েছিল। তো কোথাও একটা বর্তমান সময়ে এসে এই বিএ নামক সংস্থা, এই বিএ নামক ইনস্টিটিউশনে কিন্তু এই ঘটনার পর দেখা যাবে যে সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু ভয় এসে যাবে। আমি শুধু মেয়ের দিকে বলছি না, ছেলের ক্ষেত্রেও দেখা যায়, ছেলেরাও তাদের ওয়াইফের ক্ষেত্রে এরকম করছে। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের যে আক্রমণ, এই যে হত্যা, এটা কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে। একাধিক খবর উঠে আসছে বিগত কয়েক মাসে। তো এখানে দেখুন, একটা কথা বলতেই হয়, বলা হচ্ছে যে সোনামের যে প্রেমিক ছিলেন তিনি, একটা সূত্রে বলা হয়েছে যে তিনি সোনামের ভাইয়ের অফিসে কাজ করতেন। তো সোনামও যেহেতু সে তার ভাইয়ের অফিসে বিয়ের পূর্বে যোগাযোগ রেখেছিলেন, এবং তার যেহেতু যোগাযোগ রাখতেন, অফিসের লোক তো জানার কথা ছিল, অফিসের সবাই জানতো নিশ্চয়ই, এবং বাড়ির লোকও জানতো। যেহেতু অর্থবান কোম্পানি ব্যাপার ছিল, কোম্পানি থাকা মানে কি অর্থবান লোক ছিলেন, এবং রাজা রঘুবংশীর ফ্যামিলিও কিন্তু যথেষ্টই আর্থিকভাবে সচ্ছল ছিলেন, কারণ তাদের ট্রান্সপোর্টের বিজনেস ছিল। তো স্বভাবতই হয়তো বা তার ফ্যামিলি তাকে প্রেশার দিয়ে, অর্থাৎ সোনাম রঘুবংশীকে প্রেশার দিয়ে বিয়েতে রাজি করেছিল। এখানে বাবা মায়ের বোঝা উচিত ছিল, বর্তমান যে সময় রয়েছে, বর্তমান সময়ের ইয়াং জেনারেশন ছেলে পেলেদের, তাদের কিন্তু তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। হয়তো বা বলা হচ্ছে, মনে করা হয়েছে যে কোম্পানির একটা কর্মীর সাথে তার মেয়ে এরকম সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তার সাথে বিয়ে দেবে, তাদের হয়তো ফ্যামিলির ইগোতে লাগার ব্যাপার ছিল, এবং সেই কারণেই হয়তো রাজা রঘুবংশীর সাথে সামাজিক বিয়েই হয়েছিল মূলত। এখানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যে সোনাম রঘুবংশী নাকি রাজা রঘুবংশী বিয়ের পূর্বে অত কথাও বলতো না, সেখানে রাজা রঘুবংশীর সন্দেহ হচ্ছিল। এখানেও একটা এরকম, দেখুন আমি এটাই বলবো, এরকম যখন অ্যাপ্রোচ দেখছেন সেই অপোজিট পার্সনের থেকে, সেই সময় কিন্তু সরে আসাটাই বেস্ট। সেখানে তাদেরকে মানিয়ে নিয়ে আবারও করা, এর ফলে কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি রয়েছে, কারোরই এরকম, যদি আপনি বুঝতে পারেন যে আপনার অপোজিট, আপনার পার্টনার যে আপনার জীবন সঙ্গী হতে চলেছে, তারা আপনার প্রতি ইন্টারেস্ট কম রয়েছে, তো সেখান থেকে সরে আসাই কিন্তু বেস্ট। এটাকে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু কোনো মানে হয় না। এখানে দেখুন, বাবা মা যদি প্রেশার দিয়ে তাকে বিয়ে দিয়ে থাকে, এর ফল কি হলো? এর ফলে ভুগলো হচ্ছে রাজা রঘুবংশী। রাজা রঘুবংশীর পরিবার, রাজা রঘুবংশীর পরিবার তো তার সন্তানকে হারালো, রাজা রঘুবংশী তার প্রাণ দিল এই কারণে। তো এটা কিন্তু একটা বিশাল একটা, কি বলি, ফ্যামিলির দিক থেকেও বোঝার বিষয় রয়েছে, তাদের সন্তানদের বোঝার বিষয় রয়েছে। শুধু তার ফ্যামিলির দিক, ফ্যামিলি মান সম্মান, ফ্যামিলির ইগো, নিজেদের ইগোকে বাঁচিয়ে রাখার জন্য কখনোই সন্তানদেরকে প্রেশার দিয়ে করানো উচিত নয়। আর যদি ছেলের পক্ষ, ছেলে রাজা বুঝেই থাকতো, আগে থেকে বুঝেই ছিল যে এরকম একটা কিছু সন্দেহ ছিল, বলা হচ্ছে যে তাদের পণ্ডিতরাও নাকি বলেছিল, পণ্ডিতদের ওদের মধ্যে রঘুবংশী এরা পণ্ডিতরা আর কি তাদের কুষ্টি দেখে বলেন, এবং সতর্কবার্তাও দেন যে বর্তমান সময় বাইরে না যেতে, কিন্তু তবুও তারা গিয়েছিলেন। তো এই রকম ইস্যুগুলো উঠে আসছে। তো দেখা যাচ্ছে বর্তমান সময়ে এই জিনিসগুলো হচ্ছে। তারা চাইলে যদি তাদের মধ্যে, যেহেতু বেশি দিন হয়নি, 10-15 দিনই হয়েছে বিয়ে, তো সেখানে হয়তো তাদের বোঝারও সেরকম সময় পায়নি। তো এটাই বোঝার প্রয়োজন ছিল। হয়তো পরবর্তী সময়ে কি হয়েছে, বিয়ের পরে তার যে প্রেমিক ছিল সেও হয়তো সেই সোনামকে প্রেশার দিয়েছিল। তো সেটা পরবর্তীতে সমস্যাটাই তদন্তের মাধ্যমে উঠে আসবে। এটা তদন্ত ছাড়া তো কিছুই বলার ব্যাপার নয়। আমি ইনভেস্টিগেটিং অফিসারও নই, আমি এটা কোনো অ্যাজিউমও করতে পারবো না। তো অ্যাজিউমের মধ্যে এটাই বলা যেতে পারে, ফ্যামিলির মতে বিয়ে করা হয়েছিল, এবং তার সোনামের নিজের কোনো মতই ছিল না এই বিয়েতে, এমনটা হতে পারে। বা
যেহেতু প্রথমের দিকে টুরিস্ট গাইডের কথা ভাবা হয়েছিল, কিন্তু বর্তমান সময় তো যে আঘাত মাথাতে পাওয়া দেখা গেছে, তারপরে তো এটা কোনো যে মিসিং কেস এমনটা নয়, এটা খুনেরই কেস রয়েছে, কিন্তু প্রকৃত দোষীকে এটা তদন্তের মাধ্যমে উঠে আসবে। আর কি কি অ্যাকিউজ ধরা হচ্ছে সোনামকে এবং তার যে প্রেমিক তাকে। ঠিক আছে, এরাই পরিচালিত করেছিল এবং আরো যে 3জন ছেলে ছিল তারা এই কাজকে এক্সিকিউট করেছিল, এটাই বলা হচ্ছে। তো এই ছিল বিষয়। তো বর্তমান যে সময় রয়েছে সকলকে আমি বলবো সবাই সজাগ থাকুন, বিয়ের আগে সজাগ থাকুন। আপনার পার্টনার কি মানে সামাজিকভাবে যদি বিয়ে করুন বা আপনার রিলেশন রয়েছে তারপরেও কিন্তু সজাগ থাকুন। ঠিক আছে, আর সামাজিকভাবে বিয়ের পূর্বে তো সজাগ থাকতেই হবে, ভালো করে জানার ব্যাপার রয়েছে। যদিও ভেতরের জিনিস তো বোঝা যায় না, তবুও যদি কোনো এরকম দেখতে পারেন যে আপনার অপোজিট পার্টনার এরকম কোনো অ্যাক্টিভিটি করছে যেটা দেখে সন্দেহপূর্বক, তো সেখানে কিন্তু পিছিয়ে আসাই বেস্ট বলে মনে হচ্ছে। এবং বিয়ের পরেও যদি এরকম কোনো মতবিরোধ হয় এবং সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, টক্সিক পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়াটাই বেস্ট মিউচুয়ালি। কিন্তু এখানে বিচ্ছেদের ক্ষেত্রে আবার প্রশ্ন আছে যে অতুল সুভাষের কেস দেখতে পেরেছেন, সেখানে অ্যালিমনির কারণে কিন্তু অতুল সুভাষকে মরতে হয়েছে, সুইসাইড করতে হয়েছে, তাকে বাধ্য করা হয়েছিল। তো এই ছিল বিষয়। তো বর্তমান সময় এমনই কমপ্লিকেটেড বিষয়, তো পূর্বে বিচার করে নিয়ে কিন্তু সামনের দিকে এগোনো উচিত। সামান্য ভুলের কারণে একজনের জীবন চলে যায় এবং চলে যেতেও পারে পরবর্তী সময় এবং আগামী সময়। বর্তমান সময়ে যে দেখা যাচ্ছে আগামী সময় নিঃসন্দেহে এটা কিন্তু আরো বৃদ্ধির দিকেই যাবে। তো সকলে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওর ইনফরমেশন এবং এই তথ্যপূর্ণ মনে হয় ভিডিওটিকে অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সমস্ত বিষয় সম্বন্ধে অবগত হতে পারে। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই আপনাদের মতামতকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তাহলে কি হবে, আমরা আরো ভালো ভালো ভিডিও, তথ্যপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আর ইউটিউবের অ্যালগরিদম আপনাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপের উপরেই কাজ করে। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।